আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আমরা সেকেন্ড চ্যাপ্টার করছিলাম, আজকে সেটারই পরের পার্ট। আজকে আমরা 2.3 করব, চলো করি। আমরা 2.3-তে শিখবো অ্যাকচুয়ালি ব্যাপন নিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলি ডিফিউশন। আসলে আমাদের জানতে হবে যে ব্যাপন জিনিসটা কি এবং কোন ধরনের পদার্থ ক্ষেত্রে আমরা ব্যাপনটা দেখতে পারি, এবং আরও অনেক কিছু দেখা যাবে। 3টে এক্সপেরিমেন্টও থাকবে যেটা আমরা করব। তাহলে আমরা বইয়ে আসি। দেখা যাচ্ছে এখানে আছে ব্যাপন নিয়ে। এই যে ব্যাপন বা ডিফিউশন, যাই হোক, এই ব্যাপারটা আসলে কি আমরা কি আসলে জানি? এই যে ব্যাপন জিনিসটা 3 রকম পদার্থেই দেখা যায়। আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে যখন করছিলাম তখন আমরা ফার্স্ট পার্টে জেনেছিলাম পদার্থ কি এবং পদার্থের কয়টি স্টেট রয়েছে। তখন আমরা জেনেছিলাম পদার্থ 3 স্টেটে থাকতে পারে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা কি গ্যাসীয় বা বায়বীয়। দেখা যায় ব্যাপন এই বিষয়টা 3 ধরনের পদার্থের ক্ষেত্রেই ঘটে থাকে। এখন জিনিসটা কিভাবে ঘটে আমরা যদি এখন একটু খেয়াল করি, কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। এখন বইয়ের এই কেতাবি ভাষা কিন্তু আমরা বুঝলাম, কিন্তু আসলে কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই যে স্বতঃস্ফূর্ত লেখা, সমভাবে লেখা, এটার মানেটা আসলে কি? দেখা যায় এই যে ব্যাপনের বিষয়টা, এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে বেশি ঘন স্থান, আর একটা হচ্ছে কম ঘন স্থান। এবং আরেকটা ব্যাপার হচ্ছে স্বতঃস্ফূর্ত এই ওয়ার্ডটা। এই যে দেখা যাচ্ছে একটা ব্যাপন ঘটছে, যেখানে কি হবে, কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, পদার্থটা কি হবে, সমানভাবে ছড়িয়ে পড়বে বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে। এই যে কাজটা হচ্ছে, আমি কি তাকে বললাম যে কাজটা করো? অবশ্যই না। এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, নিজে নিজে হচ্ছে। এই জন্যই এই ওয়ার্ডটা এখানে ইনক্লুড করা, যে স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা পরিচালিত হচ্ছে, অর্থাৎ ব্যাপনের কথা বলা হচ্ছে এখানে। এখন এই যে ব্যাপনের যে কথাটা, এটা কিন্তু 3 স্টেটের পদার্থের মধ্যে ঘটবে, এটা কিন্তু মনে রাখাটা গুরুত্বপূর্ণ। ওকে, ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন যদি এখানে একটা পারফিউম স্প্রে করা হয়, তাহলে কি ঘটবে? দেখা যাবে যে আমি এখানে পারফিউম স্প্রে করলাম, কিন্তু কিছুক্ষণের মুহূর্তের মধ্যেই দেখা যাবে যে পুরো ঘরে এই পারফিউমটা ছড়িয়ে যাবে। অর্থাৎ কম ঘন স্থানের দিকে কিন্তু এই বেশি ঘন স্থানের জিনিসটা ছড়িয়ে পড়ছে। এখানে পারফিউম স্প্রে করা হলে এখানে ঘনত্বটা বেশি এবং বাকি রুমে ঘনত্ব কম, সেখানে পারফিউমটা সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে, এবং এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ঘরের এক কোণে একটা সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে এই সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। এখন এটা একটা ভালো ব্যাপার বললাম যে পারফিউম বা সুগন্ধ ছড়িয়ে পড়ছে। এখন যদি বলি যে এটার কোনো খারাপ দিক আছে কিনা, অবশ্যই। এখন যখন একটা জায়গায় ময়লা ফেলা হয়, তখন কিন্তু সেই গন্ধটা সেখানে আবদ্ধ থাকে না, কি হয়, সেটা কিন্তু চারিপাশে ছড়িয়ে পড়ে। কেন? এই যে ব্যাপন প্রক্রিয়ার কারণে কিন্তু এই যে গন্ধ হোক, এটা ছড়াচ্ছে। ওকে, কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় যদি কম লাগে, তাহলে বলা যাবে ওই পদার্থের ব্যাপন হারটা বেশি। এবং যদি কোনো পদার্থ ছড়াতে সময় কি লাগে, সময় বেশি লাগে, তাহলে আমাদের বলতে হবে যে সেই পদার্থের ব্যাপন হারটা কম। কোনো পদার্থের ছড়িয়ে পড়তে বেশি সময় যদি লাগে, তাহলে পদার্থের ব্যাপন হারটা কম। তাহলে আমরা কিন্তু এখানে কি জানলাম? একটা হচ্ছে ব্যাপন কি, এবং আরেকটা হচ্ছে ব্যাপন হারের ব্যাপারটা, যে ছড়াতে কম সময় লাগলে ব্যাপন হার বেশি, ছড়াতে বেশি সময় লাগলে সেটা ব্যাপন হারটা কম। তাহলে আমরা একটু পরে যাই। এখানে একটা পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে যদি আমরা একটা কথাতে আসি, কথাটা হচ্ছে এমন যে আমি যদি বলি ব্যাপন নিয়ে, একটা গরম তাপমাত্রা পানিতে এবং আরেকটা জায়গায় ঠান্ডা পানি, সেখানে ব্যাপনটা কেমন হবে? অর্থাৎ এখানে কিন্তু টেম্পারেচারের একটা পার্থক্য দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমরা আগে বলিনি। তাহলে আমাদের এখন কথা হচ্ছে এমন যে যদি বলা হয় গরম পানিতে, কি বললাম, গরম পানিতে ব্যাপন, এবং আরেকটা বলা হচ্ছে ঠান্ডা পানির কথা। একটা গরম পানি এবং আরেকটা হচ্ছে ঠান্ডা পানি। এই দুইটার মধ্যে ব্যাপন কোথায় বেশি হবে?
এক জায়গায় কিন্তু তাপমাত্রা কম, আরেক জায়গায় তাপমাত্রা বেশি। আমাদের মনে রাখতে হবে যে গরম পানিতে ব্যাপনটা দ্রুত দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে। তাহলে আমরা চিহ্নটা এভাবে দিতে পারি যে গরম পানিতে কি হবে, ব্যাপন হারটা বেশি হবে এবং ঠান্ডা পানিতে তুলনামূলক তা কম হবে। ওকে, এখন আমাদের এক্সপেরিমেন্টটা আসলে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে। কোনটা নিয়ে? সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা একটু এখানে আসি, এই হলো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে দেখা যাচ্ছে কি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আছে এবং এখানে একবার ব্যাপন হচ্ছে, এখানে একবার ব্যাপন হচ্ছে। মেইন কথাটা হচ্ছে এটা যে এই পাত্রে যখন আমরা নিচ্ছি তখন পানির যে টেম্পারেচারটা সেটা মোটামুটি কম আছে এবং যখন আমরা এখানে আসছি তখন আমরা তাকে আরও তাপ দিয়েছি। তাহলে সহজ হিসাব, যখন তাপমাত্রা পানির কম ছিল তখন কিন্তু সম্পূর্ণভাবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটি কি হতে পারেনি, দ্রবীভূত হতে পারেনি, অর্থাৎ ব্যাপনটা সম্পূর্ণ হয়নি বা বলা যায় ধীরে ধীরে হচ্ছে বলে ছবিটা এমন। কিন্তু পরবর্তীতে যখন আমরা তাপমাত্রা বাড়ালাম তখন দেখা গেল এই যে তাপমাত্রায় কি হচ্ছে, ভালো মতো করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ ব্যাপিত হয়ে গেছে পুরো পানিতে। এটাই কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে আমরা বইয়ের এক্সপেরিমেন্টটা একটু পড়ে দেখি। ওকে, দেখা যাচ্ছে কক্ষ তাপমাত্রায় একটা কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি আমরা নিব প্রথমে। তারপর কি করব, এই পানিতে সামান্য গোলাপি, কালারটা খেয়াল করতে হবে, গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা নিব। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বললাম, এটার সংকেতটা কেমন সেটা খেয়াল করতে হবে এবং কালারটা যে গোলাপিটা মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ তো আসে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি, সেটা গোলাপি না বেগুনি না কালো না বর্ণহীন। ওকে, যখন আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে পানিতে নিব তখন দেখা যাবে কি যে দ্রবীভূত হওয়া শুরু করছে। তখন দেখা যায় যে আমরা একটা গোলাপি দ্রবণ পাবো। এক্ষেত্রে কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ধীরে ধীরে কি করবে, গতিশক্তি অর্জন করবে। এই যে কথাটা আসলে আমরা কিন্তু চ্যাপ্টারের সেকেন্ড পার্টে পড়েছিলাম কি, কাইনেটিক এনার্জি নিয়ে, রাইট, যে কণার গতিতত্ত্ব। এখন এই অনুযায়ী কিন্তু এই যে গতিশক্তির কথাটি আসলো যে সে গতিশক্তি অর্জন করলো এবং পানির মাঝে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। ফলে দেখা যাবে কি যে পুরো পাত্রে গোলাপি রংটা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখানে কি দেখা গেল, তরল মাধ্যমে কঠিন পদার্থের কি ব্যাপন দেখা গেল, কারণ মাধ্যম ছিল তরল এবং পদার্থ ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা কিনা কঠিন ছিল। তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম। এখন আমরা যে বলছিলাম এই যে তাপের তারতম্য কথা, যে কম তাপে বা ঠান্ডা অবস্থায় তরলের ব্যাপনটা কেমন হবে এবং তাপ বাড়ালে ব্যাপনটা কেমন হবে, এখানে আছে একটা কথা যে যখন আমরা তাপ প্রদান করি তখন আমাদের ব্যাপন হারটা বেশি হয়। কিন্তু আরেকটা কথা হচ্ছে এটা যে আমরা যে এখানে করলাম তরল মাধ্যমে একটা কঠিন পদার্থের ব্যাপন এবং যদি আমরা আরেক জায়গায় করি তরল মাধ্যমে তরলের ব্যাপন, তাহলে কোনটা স্পিড বেশি হবে? অবশ্যই আমরা মনে রাখবো তরল মাধ্যমে তরলের ব্যাপনের হারটা বেশি হবে। তাহলে আমরা একটু জিনিসটা লিখে নিই যে তরলের ব্যাপন, তাহলে মাধ্যমটাও হবে তরল এবং যার ব্যাপন আমরা ঘটাবো সেটাও হবে তরল, তার হারটা বেশি হবে তরল মাধ্যমে একটা কঠিন পদার্থের ব্যাপনের তুলনায়। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে তরলের ব্যাপনের হারটা বেশি হবে তরল মাধ্যমে কঠিনের ব্যাপনের চেয়ে। ঠিক আছে, এরপর আমরা আসি এখানে সেমভাবে আমরা যে আগে উল্লেখ করলাম যে গরম পানির কথা এবং ঠান্ডা পানির কথা, এখানে বইয়ে ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। আমরা কি করব, আমরা একটা সুন্দর মতো রিডিং পড়ে নিব, কারণ আমাদের মূল কথা কিন্তু অলরেডি উল্লেখ করা হয়ে গিয়েছে যে যদি গরম পানি না হয় অর্থাৎ তাপমাত্রা বেশি হয়, তাপ শক্তি বেশি হয়, তাহলে কি হবে, তরলে সেটার ব্যাপনটা হার বেড়ে যাবে এবং যদি আমরা ঠান্ডা পানি নিই অর্থাৎ তাপটা কম থাকে তাহলে কি হবে, তার তুলনায় ব্যাপন হারটা কম হবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই এক্সপেরিমেন্টটা কমপ্লিট। এই জন্য আমরা শেষ দিকে বলতে পারি যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। ওকে, আমরা এর পরে যাই।
পরে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আরেকটা পরীক্ষা রয়েছে এবং সেটা হচ্ছে কিসের পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের তরল মাধ্যমে তরলের ব্যাপন। আমরা কিন্তু এর আগেই বললাম যে তরলের ব্যাপনের হারটা বেশি হবে তরলে কঠিনের হারের তুলনায়। তাহলে আমরা এখানে মেইনলি কোন এক্সপেরিমেন্টটা দেখব, সেটা হচ্ছে এই যে তরল মাধ্যমে একটা কোনো কালারের ব্যাপন। এখানে আমরা নীল নিয়েছি, আসলে এই যে নীলের দ্রবণ আমরা নিয়েছি, নীলের দ্রবণের হচ্ছে ব্যাপন হচ্ছে তরল মাধ্যমে অর্থাৎ পানিতে। এই যে নীলটা দেওয়া হচ্ছে, এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে পর মুহূর্তে এটা পুরো দ্রবণে ব্যাপিত হয়ে গিয়েছে, আমরা নীল রঙের দ্রবণ পেয়ে গিয়েছি। তাহলে এই যে দেখা যাচ্ছে তরল মাধ্যমে তরলের ব্যাপন, এটার কিন্তু হার বেশি এর আগের এক্সপেরিমেন্টের তুলনায়, যেটা ছিল কি তরল মাধ্যমে কঠিনের ব্যাপন, এবং কঠিন পদার্থটি কী ছিল, সেটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে আমরা কিন্তু এই যে এক্সপেরিমেন্টের যে মূল কথা সেটা কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে আমাদের কাজটা কি হবে, যে বাসায় আমরা সবাই এই এক্সপেরিমেন্টটা একবার রিডিং দিয়ে নিব। তাহলে আমরা এর পরে যাই। এর পরে গেলে দেখা যাবে দুটি গ্যাসের ব্যাপনের কথা বলা হচ্ছে। মেইনলি এই যে আমাদের এই ছবিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই ছবিটি, এটা এতটা গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র যে এমসিকিউতে আসে এমন না, বরং দেখা যায় এটা কিন্তু সিকিউতে আসে এবং বড় প্রশ্নের জন্য আসে, সেটা ঠিক আছে, আবার দেখা যায় কিছু ক্ষেত্রে খতেও চলে আসে, জন্য আমাদের খুব মনোযোগের সাথে এটা কিন্তু পড়তে হবে। এর টপিকটা কি, আসলে মেইনলি এখানে দুইটি গ্যাসের ব্যাপন হচ্ছে এবং আমাদের এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে, যে এই যে ব্যাপনটা হচ্ছে এখানে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি কি খেয়াল করতে হবে, আমরা তাহলে এখন দেখব। এখানে মেইনলি দুইটা যে গ্যাসের কথা বলা হচ্ছে, সেটা একটা হচ্ছে আসলে HCl অ্যাসিড দ্রবণ নেওয়া হবে এবং আরেকটা হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সেগুলো আমরা কি করব, এখন এটার পুরো প্রস্তুত বা হচ্ছে ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে, আমরা কিন্তু প্রথমে আগে বুঝে নিব। কি করতে হবে, এই যে হচ্ছে একটা নল থাকবে, দুই মুখ খোলা নল নিতে হবে। তারপর আমরা কি করব, প্রথমে একটা তুলা আমরা HCl অ্যাসিড দ্রবণ দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর এই তুলাটি একটি মুখে আমরা লাগিয়ে দিব এবং অপর যে মুখটা থাকবে সেখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা প্রবেশ করাবো সেখানে। এভাবে রাখার পর আমরা দেখব যে এখানে ব্যাপন শুরু হবে। কি হবে, ব্যাপন শুরু হবে। এখন প্রশ্নটা হচ্ছে এমন, এই যে ব্যাপনটা ঘটছে গ্যাসের, এখানে কে বেশি দূর পথ অতিক্রম করবে। আচ্ছা, যদি এদের মধ্যে একজন সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে থাকে, তার মানে তার ব্যাপন হারটা নিশ্চিত বেশি এবং অপরটার কি হবে, একটু কম। সেটাই হচ্ছে প্রশ্ন, যে এই যে সাদা ধোঁয়াটা কেন মাঝখানে গঠিত না হয়ে কেন একটা সাইডে হচ্ছে, এটাই কিন্তু আসলে কোশ্চেন, এটা আমাদের বুঝতে হবে। তাহলে একটু ডিটেলস যদি আমরা পড়তে আসি, যখন HCl অ্যাসিড দ্রবণে ভেজানো বা সিক্ত তুলা যখন আমরা এখানে দিই একটা নলের মুখে, তখন দেখা যায় এখান থেকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটি পাবো। কি পাবো, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এবং অপরদিকে যেখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজানো তুলাটা দিব, তখন সেখান থেকে আমরা অ্যামোনিয়া গ্যাসটা পাবো, যেটা কিনা ব্যাপিত হবে। সেটা কোন গ্যাস, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ওকে, যখন দেখা যাবে যে দুই পাশ থেকে দুই ধরনের গ্যাস ব্যাপিত হচ্ছে, তারা নিশ্চিত একটা জায়গায় মিলিত হবে এবং যে জায়গায় মিলিত হয় সেখানে তারা কি করে, সেখানে তারা অ্যামোনিয়াম ক্লোরাইড এই গ্যাসটা তৈরি করে, যেটা কিনা সাদা রঙের হয়ে থাকে, সেখানটা সাদা ধোঁয়া তৈরি হয়। তবে এটা এই নলের ঠিক মাঝখানে তৈরি না হয়ে একটু সাইডের দিকে হয়। এটার কারণটা হচ্ছে এমন যে এই দুটি গ্যাসের মধ্যে যে কোনো একটির কি ব্যাপন হারটা অন্যটির থেকে বেশি। এখন আমাদের কিন্তু এটা বের করতে হবে যে কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি, এবং আমরা কিভাবে বুঝবো যে কেন একটা গ্যাসের ব্যাপন হার বেশি হয় বা কেন একটা মৌলের ব্যাপন হার বেশি হবে। এখানে আসলে নির্ভর করে একটা মৌলের কি আণবিক ভরের উপরে। কিসের উপরে, আণবিক ভর। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই যেখানে HCl আছে, এটার আসলে আণবিক ভরটা কত আসে। আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, এর আসলে ভর কত, 1, এবং ক্লোরিনের কথা বললে কত, সেটা হচ্ছে 35.5। দুটি যদি টোটাল করতে যাই আমরা, তাহলে আমাদের আসে কত, 36.5। অন্যদিকে আমরা যদি অ্যামোনিয়াকে নিয়ে বলি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় কি, যে আমরা যদি অ্যামোনিয়া নিই, আমরা আগেই জানলাম যে হাইড্রোজেনের কত, একটি হাইড্রোজেনের 1,
তাহলে 3টি হাইড্রোজেনের ভর কত হবে, সেটা হচ্ছে 3 হবে, এবং নাইট্রোজেনের হচ্ছে 14। তাহলে 14 প্লাস 3 করলে কত আসে, সেটা আসে 17। তাহলে এই যে 17 এবং 36.5, এখানে দেখা যায় যে অ্যামোনিয়ার আণবিক ভরটা কত আসলো, কম আসলো। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে এখানে গ্যাস রয়েছে হাইড্রোক্লোরিক, সেটা হচ্ছে কত 36.5, যেটা কিনা অনেক বেশি। এখন ব্যাপন হার এবং আণবিক ভরের আসলে সম্পর্কটা কেমন, সেটা যদি আমরা একটু দেখতে যাই, সেটা হচ্ছে এমন। আমরা বললাম ব্যাপন হার, কি বলবো, ব্যাপন হার সেটা হচ্ছে আণবিক ভরের সাথে কেমন সম্পর্কে থাকে, সেটা হচ্ছে এমন সম্পর্কে থাকে। অর্থাৎ একটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপন হার। তাহলে কেমন সম্পর্ক আমরা নিশ্চিত বুঝতে পারছি। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হাইড্রোক্লোরিক গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাসের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর যেহেতু কম, তাহলে তার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। এজন্যই অ্যামোনিয়া গ্যাস বেশি পথ অতিক্রম করে এখানে আসবে, যেটা কিনা হাইড্রোক্লোরিক গ্যাসটা পারবে না। আর সেই জন্য তারা এখানে মিলিত হয়ে কি করবে, সম্মিলিতভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে। তাই আমরা এটা মাঝ বরাবর দেখতে পাবো না। এটাই কিন্তু আমাদের এই যে এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে কি দুটি গ্যাসের ব্যাপন। এটা কিন্তু পুরোপুরিভাবে এখানে বইয়ে ব্যাখ্যা করা আছে, যেটা আমরা মূল কথাটা বলে দিলাম। তাহলে আমাদের কাজটা বাসায় কি হবে, যে এই ক্লাসটা করার পরে আমাদের বইটা একবার পড়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি কিছু অন্য কারো কথা বলি যে আমরা কিভাবে বুঝবো যে আমরা ব্যাপন হারটা কিভাবে বের করবো, তাহলে আমরা কয়েকটা কোশ্চেন লিখে নিই। যদি আমরা বলি হাইড্রোজেনের কথা, তারপর বললাম হিলিয়াম, তারপর যদি আনি অক্সিজেনের কথা, তারপর যদি আনি কার্বন ডাইঅক্সাইডের কথা, তাহলে এদের মধ্যে কার ব্যাপন হার কেমন, অর্থাৎ ক্রমটা কেমন আসবে ব্যাপন হারে। তাহলে আমরা দেখি হাইড্রোজেনের একটার ভর কত 1, তাহলে দুইটার ভর কত হবে 2। ওকে, এবার হিলিয়ামের আসি কত, হিলিয়ামের 4। অক্সিজেনের কত, অক্সিজেনের একটি হচ্ছে 16, তাহলে আরেকটি কত 32। ওকে, এবার আমরা আসি কার্বন ডাইঅক্সাইডের কত, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের হচ্ছে 12 এবং 16 × 2। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি আসছে কার, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, তারপর আমরা পাচ্ছি অক্সিজেন, তারপর হিলিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেনের ভরটা সবচেয়ে কম, তার মানে আমরা বলতে পারি যে এখানে হাইড্রোজেনের যে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা ব্যাপন হারের সিকোয়েন্সটা যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা বলতে পারি কিভাবে, যে আমরা লিখব ব্যাপন হারের সিকোয়েন্স হিলিয়াম, আমরা লিখব হাইড্রোজেনের সবচেয়ে বেশি, তারপর আসবে হিলিয়াম, তারপর আসবে কি অক্সিজেন, এবং সবশেষে কে থাকছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি কি ব্যাপন হারের কম বেশি অনুযায়ী পুরো সিকোয়েন্সটা। তাহলে আমরা কিন্তু এভাবে সহজেই ব্যাপন হারটা নির্ণয় করতে পারবো। এই ব্যাপন হারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে এমসিকিউ তো থাকে যে নিচে দেওয়া কোন ব্যাপন হারের সিকোয়েন্সটা সঠিক, তারপর হচ্ছে দরকার হলে আমাদেরকে বললো যে এই মৌলের বা এই হচ্ছে যৌগের কি বের করো, আণবিক ভর বের করো, এরকম নানান কিছু বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি এরপর আমাদের আর কি আছে। এখানে বইয়ে লেখা আছে এভাবে যে হাইড্রোজেনের ব্যাপন হারটা বেশি হবে, যেটা আমরা একটু আগে কিন্তু কি করলাম, করে দেখালাম। ওকে, তাহলে আমরা আজকে তাহলে কি জানলাম, আজকে আমরা কিন্তু জানলাম যে ব্যাপনটা কি, ব্যাপনটা কোন কোন পদার্থে হয়ে থাকে, কিভাবে হয়, স্বতঃস্ফূর্ত কেন বলা হয়, এবং 3টা আমরা পরীক্ষাও দেখলাম। একটা কি, যেটা হচ্ছে তরল পদার্থে কঠিন পদার্থের ব্যাপন, একটা দেখলাম তরল পদার্থে তরলের ব্যাপন, এবং আরেকটা দেখলাম দুটি গ্যাসের ব্যাপন। এবং জানলাম আমরা এ থেকেও যে তাপ দিলে ব্যাপন হারটা বাড়বে এবং তরলের ব্যাপন হারটা বেশি হবে তরলে কঠিনের ব্যাপনের চেয়ে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবশেষে আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, যেখানে কি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া তৈরি হলো, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আশা করা যায় যে আজকে আমরা ক্লাসটা বুঝলাম। তাহলে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।